নমস্কার বন্ধুরা, কমার্স শেখো খুব সহজেই এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো সিলেবাসের 4 নম্বর পয়েন্ট, অ্যাকাউন্টেন্সিতে আমাদের হিসাব রক্ষণ যেটা আমরা করে থাকি তার সীমাবদ্ধতা বা লিমিটেশনস। অ্যাকাউন্টিং জিনিসটা আমরা যেটা বুঝেছি বা শিখেছি সেটা হলো সব রকমের আর্থিক যে লেনদেন হয় সেগুলো প্রপারলি একটা জায়গায় ডকুমেন্টেড করে রাখা, এটা হলো অ্যাকাউন্টিং। তো এই অ্যাকাউন্টিং থেকে আমরা যেমন অনেক রকম বা অনেক কিছু জানতে পারি একটা ব্যবসায়ের উন্নতি অবনতি, লাভ ক্ষতি, অগ্রগতি, বাজেট, অনেক কিছু আমরা জানতে পারি, তেমনি অনেক কিছু লিমিটেশনসও আছে যেটা এই অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে আমাদের ধরা পড়ে না। তার জন্য আমাদের অন্যান্য পদ্ধতি বা পদক্ষেপ অবলম্বন করতে হয়। তো এই লিমিটেশনসের মধ্যে যেটা ফার্স্ট লিমিটেশন হলো সেটা হলো ব্যবসায় একমাত্র আর্থিক লেনদেনগুলি অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে ডকুমেন্টেড করে রাখা হয়। তাহলে ব্যবসার অন্যান্য যে পার্টগুলো আছে, যেমন কর্মচারীদের পারফরমেন্স, ব্যবসার গুডউইল, ব্যবসার উন্নতি, সমাজে তার অ্যাকসেপ্টেবিলিটি, এইসব পয়েন্টগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে ধরা পড়ে না। গুডউইল কি? গুডউইল হচ্ছে একটা ব্যবসা যখন চলছে তার কত সুনাম হচ্ছে, কত সে ভালো কাজ করছে, সমাজে তার ইম্প্যাক্ট কি, সেই গুডউইল যে হিসাবটা সেটা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা পড়ে না। কারণ গুডউইল অ্যাকাউন্টিংয়ের পরিভাষাতে মাপা যায় না, এটা কোনো টাকার হিসাবে হয় না, সেই জন্য অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে গুডউইলের পয়েন্টটা ধরা পড়ে না। ব্যবসায় কর্মচারীরা কেমন ভালো পারফর্ম করছে সেটা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা পড়ে না। কারণ একটা ব্যবসায় কর্মচারী যারা আছে তারা ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, তাদের যা কর্মদক্ষতা সেটা সময়ের সঙ্গে সঙ্গে ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, তাদের উন্নতির জন্য ব্যবসাতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারগুলো অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা পড়ে না। নেক্সট হচ্ছে গ্রাহকদের সন্তুষ্টি। যেমন যে কোনো ব্যবসায় গ্রাহকরাই মেন, তারাই ব্যবসার উন্নতি এবং অবনতির জন্য ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দায়ী থাকে। যে ব্যবসাতে যত গ্রাহক সন্তুষ্ট সে ব্যবসায় তত উন্নতি। কিন্তু এই যে ব্যবসায় গ্রাহক সন্তুষ্ট কি সন্তুষ্ট নয়, এই ব্যাপারটা আমাদের অ্যাকাউন্টিংয়ের থ্রুতে ধরা পড়ে না। কারণ এই জিনিসটাও ব্যবসায় সুনামের মতোই সেম, আমাদের লাভ ক্ষতি বা টাকার অঙ্কে ব্যাপারটা হিসাব হয় না। তাহলে যে যে জিনিসগুলো আমাদের টাকার অঙ্কে হিসাব হচ্ছে না সেই জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে বা হিসাব রক্ষণের মধ্যে ধরা পড়ছে না। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা যেটা ঘটে গেছে, যে ট্রানজ্যাকশনটা হয়ে গেছে সেটাকেই ডকুমেন্টেড করে, যেটা হবে ফিউচারিস্টিক সেটা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ডাইরেক্টলি ধরা পড়ে না। কেমন জিনিসটা? কোনো লেনদেন বা ট্রানজ্যাকশন হয়েছে সেটাই আমরা অ্যাকাউন্টিংয়ের খাতায় ডকুমেন্টেড করি বা লিখে রাখি ঠিকঠাকভাবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য। কিন্তু যে ট্রানজ্যাকশনটা হয়নি বা যে ব্যবসাতে কত কি বিক্রি হবে, যেটা বিক্রি হয়েছে, যা লাভ হয়েছে লোকসান হয়েছে সেটা ডকুমেন্টেড করা হয়েছে, কিন্তু কত বিক্রি হতে পারে সেটা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে খাতায় ডকুমেন্টেড করা যায় না। তাহলে ভবিষ্যতে কি হবে সেটা অ্যাকাউন্টিংয়ের উপরে বেস করে ডিসিশন নেওয়া মুশকিল। এটা হলো অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড ড্রব্যাক। তাহলে ব্যবসাতে কত লাভ হয়েছে বা কত বিক্রি হবে, যেটা লাভ হয়েছে সেটা ধরা যেতে পারে, কত বিক্রি হবে তার উপরে বেস করে কতটা লাভ হবে সেটা আমাদের অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা যায় না। ঠিক আছে? নেক্সট হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্টিং যে পদ্ধতিটা সেটা যারা অ্যাকাউন্টেন্ট তাদের উপরে নির্ভরশীল। যে অ্যাকাউন্টেন্ট যেভাবে অ্যাকাউন্টের খাতাটা মেনটেন করবে তার চিন্তাধারার উপরে বেস করে অ্যাকাউন্টিংয়ের খাতাটা সেভাবে তৈরি হবে। যেমন অ্যাকাউন্টিংয়ের মধ্যে একটা ডেপ্রিসিয়েশন ব্যাপার থাকে, যে কত অবচয় বা ক্ষতি হচ্ছে। কেউ স্টেট ডাউন মেথড সোজাসুজি ডেপ্রিসিয়েশন চার্জ করে, কেউ রিডিউসিং ব্যালেন্স মেথড বা বছরের পর বছর যেটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার উপরে বেস করে চার্জ করে।
তাহলে যদি আমরা অ্যাকাউন্টিংয়ের খাতাটা দেখি, দুটো অ্যাকাউন্টেন্টের যে রিডিউসিং ব্যালেন্স মেথড আর যে স্ট্রেট ডাউন মেথড, এই দুটো ফলো করছে, তাদের দুজনের হিসাব কিন্তু আলাদা হবে। ফলে অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা যে অ্যাকাউন্টেন্ট তার উপরে নির্ভরশীল। এটা হলো অ্যাকাউন্টিংয়ের 3 নম্বর ড্রব্যাক। তাহলে কি ফার্স্ট ড্রব্যাক হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা ব্যবসার গুণগত মান, কার্যকারিতা, কর্মচারীদের দক্ষতা, ব্যবসায় সমাজে তার যে গুডউইল, এইসব জিনিসগুলো অ্যাকাউন্টিংয়ে ধরা পড়ে না, যেগুলো অ্যাকাউন্টিং বা টাকার ইয়েতে হিসাব হয় না, সেই জিনিসগুলো ধরা পড়ছে না। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে অতীতের যে লেনদেন সেগুলো ধরা যাচ্ছে, কারণ সেগুলো ডকুমেন্টেড করে লেখা হচ্ছে। যেগুলো ভবিষ্যতে হতে পারে সেগুলো অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা পড়ছে না। 3 নম্বর, অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে একই ফার্মে দুটো ডিফারেন্ট অ্যাকাউন্টেন্টের উপর নির্ভর করে দুরকম হিসাব করা সম্ভব। তার মানে অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা ভিন্ন ভিন্ন লোকের জন্য বা ভিন্ন ভিন্ন ফার্মের উপরে বেস করে ভিন্ন ভিন্ন আউটপুট বা রেজাল্ট দিতে পারে। পয়েন্ট নাম্বার 4, অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা অর্থের বা টাকার যে পরিবর্তন হয় বা মুদ্রাস্ফীতি হয় সেটাকে ধরতে পারে না। আমরা আজকের ডেটে 100 টাকা দিয়ে যে পরিমাণ জিনিসপত্র কিনতে পারি, আজ থেকে 10 বছর পরে ওই 100 টাকা দিয়ে সেই পরিমাণ জিনিস কিনতে পারবো না। ওই সেম পরিমাণ জিনিস কেনার জন্য হয়তো আমাদের 110 টাকা বা 120 টাকা দিতে হবে। এই যে টাকার যে কেনার ক্ষমতাটা কমছে বা বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে বা মুদ্রাস্ফীতি কমছে, এই জিনিসটা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা যায় না। টাকার লেনদেন হচ্ছে সেটা অ্যাকাউন্টিংয়ে ধরা যাবে, কিন্তু ওই সেম পরিমাণ টাকা দিয়ে কতটা জিনিস ভবিষ্যতে তুমি বেশি কিনতে পারবে, কতটা জিনিস তোমাকে কম দেবে বা কম কিনতে পারবে তুমি, সেটা অ্যাকাউন্টিংয়ে ধরা পড়বে না। এটা হলো পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 5 কি? জালিয়াতি, যেটা আমরা পড়েছিলাম অ্যাকাউন্টিংয়ের যে জালিয়াতি যদি প্রপারলি ডকুমেন্টেড করা যায় তাহলে ভবিষ্যতে সেই জালিয়াতি ধরা পড়বে। এটার আবার যেমন ড্রব্যাক আছে, সেটা হলো অ্যাকাউন্টেন্ট যদি সেই ট্রানজ্যাকশনটা পারপাসফুলি বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ডকুমেন্টেডই না করে তাহলে ধরা পড়বে কি করে? এটা সম্পূর্ণরূপে অ্যাকাউন্টেন্টের উপর নির্ভর করবে বা যে মানুষটা খাতাটা অ্যাকাউন্টিংয়ের খাতাটা মেনটেন করছে তার উপর নির্ভর করবে। তাহলে এটাও একটা বিশাল ড্রব্যাক অ্যাকাউন্টিংয়ের, যেখানে পুরোটাই নির্ভরশীল অ্যাকাউন্টেন্টের ওপরে। তাই ভবিষ্যতে জালিয়াতি বা কারচুপি এগুলো হচ্ছে কি না ধরাটাও খুব মুশকিল হয়ে যায়। এটাও অ্যাকাউন্টিংয়ের একটা বিশাল বড় ড্রব্যাক, কারণ অ্যাকাউন্টিংয়ে সব কিছুই যেটা ঘটছে সেটা লেখা হয়, সেই জিনিসটাই যদি পুরোটা অমিট করে দেওয়া হয়, লেখাই না হয়, টাকার হিসাবই যদি ওখানে না থাকে, তাহলে সেটা ধরা পড়বে না। পয়েন্ট নাম্বার 6, অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা অনেকটাই অনুমান ভিত্তিক, তাই 100% অ্যাকুরেট হওয়া একটু মুশকিল আছে। কেমন? যেমন আমরা ধরো কোনো জিনিস কাউকে বিক্রি করলাম, সেই লোকটা আমার কাছ থেকে কিছু পরিমাণ জিনিস কিনলো, তার বদলে সে একটা পেমেন্ট করবে, যাকে আমরা ডেটার বলে থাকি। সেটা অ্যাকাউন্টিংয়ের খাতায় এন্ট্রি করা হলো, কিন্তু আজকের ডেটা আমার পক্ষে বলা সেটা খুবই মুশকিল যে ভবিষ্যতে ওই লোকটা সেই পরিমাণ টাকাটা যে জিনিসটা কিনলো সে আমার কাছ থেকে যত দামে, সে পুরো টাকাটা আমি পরিশোধ করবে। মানে সে ধার নিল আমার কাছ থেকে, ধারে জিনিসটা কিনলো, কিন্তু যখন পরিশোধ করতে গেল তখন সে পুরো ধার শোধ করতে পারলো না। তাহলে এই পরিস্থিতিটা যেটা ফিউচারিস্টিক, সেটা অ্যাকাউন্টিংয়ে ডকুমেন্টেড করা বা ধরা সম্ভব নয়। আজকের ডেটে সে ধারে মাল কিনলো, কত টাকার মাল কিনলো সেটা অ্যাকাউন্টিংয়ের খাতায় লেখা থাকলো, কিন্তু ভবিষ্যতে সে পুরো টাকাটা পরিশোধ করবে কি না সেটার কোনো অ্যাসিওরেন্স বা সেটা অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে ব্যাড ডেট এই জিনিসটা অ্যাকাউন্টিংয়ের একটা ড্রব্যাক। পয়েন্ট নাম্বার 7,
অ্যাকাউন্টেন্ট যে আছে তার উপরে এই পয়েন্ট নাম্বার 7টাও নির্ভরশীল। যেমন আমরা ডেপ্রিসিয়েশন বললাম, কেউ স্ট্রেট লাইন মেথড, কেউ রিডিউসিং মেথড, কেউ ডিমিনিশিং মেথড, বিভিন্ন পদ্ধতি ফলো করে। তেমনি কোনো জিনিসের দাম কত টাকাতে সে মালটা কিনলো এবং কত টাকায় বিক্রি করলো সেটাও তেমনি অ্যাকাউন্টেন্টের উপর নির্ভর করে। কেউ ফিফো মেথড নির্ভরশীল, কেউ লিফো মেথডে নির্ভরশীল, কেউ ওয়েটেড অ্যাভারেজে নির্ভরশীল। যে যেমন টাইপের পদ্ধতি অবলম্বন করে তার জন্য অ্যাকাউন্টিংয়ের হিসাব বা হিসাব রক্ষণের পদ্ধতি বা ডকুমেন্টেড করার প্রসেসটাও আলাদা হয়ে যায়। যে যেটা ফলো করে তার জন্য তার মতো সেটা মেনটেন করা হয় এবং তার বেসিসেই সেটার আউটকাম আসে। পয়েন্ট নাম্বার 8, অ্যাকাউন্টিং এটা আমাদের ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে খুব বড় মতো হেল্প করে, কিন্তু সেই সিদ্ধান্তটা একমাত্র কি লাভ হয়েছে বা কি ক্ষতি হচ্ছে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। এছাড়াও কোনো একটা নতুন প্রতিষ্ঠান বা নতুন ব্যবসা চালু করতে হলে যে আরও যে প্যারামিটারগুলো লাগে, যেমন বাজারের কি পরিস্থিতি, বাজারে কি কম্পিটিটর ফার্মের কি প্রতিযোগিতা আছে, সরকারি নীতি, এই জিনিসগুলো অ্যাকাউন্টিংয়ের ওপরে নির্ভরশীল নয় বা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। একমাত্র লাভ ক্ষতির হিসাবটুকুই আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে নির্ধারণ করতে পারি। তাই বাজারে আমাদের কম্পিটিটর যারা ফার্ম আছে বা ব্যবসায়ী আছে তারা কি কি পদ্ধতি অবলম্বন করছে, তারা কত কি লাভ লোকসান করছে, কিভাবে তারা বেশি ইনকাম করার চেষ্টা করছে, তাদের প্রফিটটাকে তারা বাড়ানোর চেষ্টা করছে, এই জিনিসগুলো আমরা অ্যাকাউন্টিংয়ে ধরতে পারি না। আমাদের সরকারি যে নীতি আছে, নিয়মকানুন আছে, একটা ব্যবসা চালু করতে হলে কী কী মেনটেন করতে হবে সেসব জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি না। ফলে আমাদের পক্ষে এই ড্রব্যাকগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ের একটা বড় বিষয়, যেটা আমাদের অ্যাকাউন্টিংয়ের একমাত্র খাতার উপর নির্ভরশীল হয়ে ব্যবসায় উন্নতির জন্য ডিসিশন নিতে খুবই রেস্ট্রিক্টেড হয়ে যায়। বাজারে প্রতিযোগিতা, আমাদের যে কম্পিটিটিভ ফার্মগুলো আছে তারা আমাদের থেকে কতটা ভালো পারফর্ম করছে এই জিনিসটাও আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে আমরা ধরতে পারি না। তাহলে যে জিনিসগুলো আমাদের ডকুমেন্টেড হচ্ছে না বা লাভ ক্ষতির হিসাবে আসছে না সেই জিনিসগুলোই আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে আমরা ধরতে পারছি না, কিন্তু সেই প্রতিটা জিনিসই আমাদের ব্যবসায়ের পয়েন্ট অফ ভিউতে খুবই ভাইটাল, সেগুলো আমাদের সমানভাবে জানতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে গুণগত মান বা বিচার যেগুলো হয় সেগুলো আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে ধরতে পারি না। এই পয়েন্টটা আমরা ফার্স্ট যে পয়েন্টটা আলোচনা করেছিলাম সেখানেও ছিল যে কর্মচারীদের পারফরমেন্স, একটা কর্মচারী কেমন কাজ করছে, বছর পর বছর তার কাজের কতটা উন্নতি হচ্ছে, সে আগে 1 ঘন্টায় কতটা কি কাজ করতে পারতো, আজকে তার যখন এক্সপিরিয়েন্স বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে সে কত ভালো কাজ করতে পারছে, কত নিখুঁতভাবে কাজ করতে পারছে, কত সে প্রোডাকশন বাড়াতে পারছে, এই জিনিসগুলো কোনোটাই আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে আমরা ধরতে পারি না। এমনি একটা ব্যবসা যখন চালু হয়েছিল তখন তার বাজারে গুণগত মান বা গুডউইল বা বাজারে তার অ্যাকসেপ্টেবিলিটি কত ছিল, আজকের ডেটে তার বাজারে অ্যাকসেপ্টেবিলিটি কত আছে, এই জিনিসগুলো আমরা ধরতে পারি না। একটা গ্রসারি শপ যখন খুলেছিল তখন সে যে পারফরমেন্স দিত বা তার কাছে যত কাস্টমার যেত, আজকের ডেটে তার কাছে হয়তো ভালো, তার সুনামের জন্য অনেক বেশি কাস্টমার আসে, এবং সে কত বেশি আসছে এই জিনিসগুলো আমাদের, এবং কেন বেশি আসছে, কত বেশি আসছে হয়তো ধরা যেতে পারে, অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে ট্রানজ্যাকশন দেখলেই বোঝা যাবে, কিন্তু কেন বেশি আসছে, কি কি কারণ বা কাজ করার জন্য সেই কাস্টমারের গুডউইলটা বেড়েছে বা ফেথ, ব্যবসার উপরে তার ব্যবসার উপরে যে কাস্টমারদের নির্ভরযোগ্যতা বা ফেথ যেটা বলে সেই জিনিসটা এসেছে, এই জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে ধরা পড়ে না। লাস্ট পয়েন্ট যেটা খুব ভাইটাল, অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা পুরোটাই নির্ভর করে যে লোকটা বা যে অ্যাকাউন্টেন্টটা এই অ্যাকাউন্টিং পদ্ধতিটা মেনটেন করছে, যে খাতাটা মেনটেন করছে। একটা দক্ষ অ্যাকাউন্টেন্টের হাতে যদি এই অ্যাকাউন্টিং পদ্ধতিটা বা ব্যবসাটা থাকে তাহলে সে তার নিজের পারফরমেন্স হিসাবে বা কোয়ালিটির উপর বেস করে, তার গুণগত মানের উপর বেস করে, তার নলেজের উপরে বেস করে সে সেম অ্যাকাউন্টিংয়ের খাতা দিয়েই সে অনেক কিছু ব্যবসার জন্য ইনফরমেশন বা তথ্য সরবরাহ করতে পারবে। কিন্তু যদি একটা অদক্ষ লোকের হাতে পড়ে তাহলে তার কম নলেজের জন্য বা কম ইনফরমেশনের জন্য সে ওভারঅল পারফরমেন্সটাকে ডাউন করে দেবে। তাহলে অ্যাকাউন্টিংয়ের জিনিসটা নির্ভর করছে একটা লোকের উপরে, অ্যাকাউন্টিং পদ্ধতিটার উপরে নির্ভর করছে না লোকটার পারফরমেন্স। যে লোকটা জানে সে ভালোভাবে অ্যাকাউন্টিং মেনটেন করতে পারবে, যে জানে না তার পক্ষে অ্যাকাউন্টিংটা মেনটেন করা মুশকিল হবে।
তাহলে এটা একটা বিশাল ড্রব্যাক, যে অ্যাকাউন্টিং পদ্ধতিটারই একটা ড্রব্যাক, যেটার উপর বেস করে একটা লোক কীভাবে কাজ করবে সেটা বিচার হয়। তাহলে বন্ধুরা, এই যে 10টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, সেটা থেকে আমরা এটা ডিসিশনে আসতে পারি বা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং পদ্ধতিটা একমাত্র টাকা পয়সার লেনদেনকে প্রপারলি ডকুমেন্টেড করে রাখার জন্যই খুব কার্যকারী, এবং এই লেনদেনের যে ট্রানজ্যাকশানগুলো ডকুমেন্টেড করে হয় তার উপর নির্ভর করে যে যে ডিসিশানগুলো আমরা নিতে পারি সেইগুলোর জন্য খুব কার্যকারী। কিন্তু তার বাইরেও যে জিনিসগুলো থাকে, যেগুলো টাকা পয়সা লেনদেনের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, যেমন কর্মচারীদের পারফরমেন্স, ব্যবসার পারফরমেন্স, গভর্নমেন্টের নিয়মকানুন, তারপরে কী পদ্ধতিতে আমাদের অ্যাকাউন্টিংটা মেনটেন করা হচ্ছে, বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন রকম অ্যাকাউন্টিং পদ্ধতি, এই জিনিসগুলো অ্যাকাউন্টিংয়ের মধ্যে ধরা পড়ে না। সেইগুলো একমাত্র যে দক্ষ অ্যাকাউন্টেন্ট তার উপরেই নির্ভরশীল হয়ে থাকে। ফলে এই যে 10টা পয়েন্ট আমরা জানলাম, এগুলো হলো অ্যাকাউন্টিংয়ের সীমাবদ্ধতা বা লিমিটেশনস। সব পদ্ধতিরই ভালো দিক এবং খারাপ দিক আছে। অ্যাকাউন্টিং থেকে যেমন আমরা অনেক কিছু জানতেও পারি, তেমনি এই প্যারামিটার যে 10টা ডিসকাশন আমরা করলাম সেই জিনিসগুলো আমরা অ্যাকাউন্টিং থেকে ধরতে পারি না। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থাকে বা কিছু কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যেটা দরকার, এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে ডিসকাশন করে বা শেয়ার করে দিচ্ছি। এখান থেকে তোমরা নিয়ে পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবে। পরীক্ষায় লেখার জন্য যা ডকুমেন্ট দরকার বা নোট দরকার সেটা সাফিসিয়েন্ট আছে, কিন্তু তোমাদের বোঝার জন্য বা যাতে তোমরা ভুলে গেলেও বারবার, যেটা আমি বলি, বুকিশ ল্যাঙ্গুয়েজের বাইরেও যাতে তোমরা এটা ভালো করে বুঝতে পারো, সেই জন্য পয়েন্টটাকে ইলাবোরেট করে আমরা ডিসকাস করলাম। আশা করি তোমাদের সবারই জিনিসটা মাথায় ঢুকেছে। এরপরেও যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চেষ্টা করবে এই ভিডিওটা বেশি করে শেয়ার করার তোমাদের স্টুডেন্টদের মধ্যে বা যারা কমার্স নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে, যাতে আরও বেশি সংখ্যক ছাত্র বা ছাত্রীরা এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল হয় এবং তাদের কাছেও যেন জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে থাকে। থ্যাংক ইউ।